কালকে আমরা ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্স দেখছিলাম হোয়াইট হাউসে। তিনি তার খুব বিমর্ষ মনে হচ্ছিল আমার কাছে, এবং তিনি যে বিষয়গুলো বলছিলেন যে তার যে মিত্রগুলো তাদেরকে একেবারে সরাসরি মানে আমি সেই তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। হরমুজ প্রণালী পাহারার বিভিন্ন দেশের সহায়তা চেয়ে ট্রাম্প বলেছেন, কেউ কেউ এতে খুবই আগ্রহী, আবার কেউ নয়। এমন কিছু দেশও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি ও বাইরের ভয়াবহ শত্রু থেকে রক্ষা করেছি, অথচ তারা খুব একটা আগ্রহ দেখায়নি। এই আগ্রহের মাত্রাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি একভাবে মনে করছেন যে কেউ আগ্রহ দেখাচ্ছেন, আবার এক ধরনের আশাও দেখলাম যে কেউ হয়তো আসতে পারে। একটি আপনার কাছে কি মনে হয় আসলে কেউ কি তার ডাকে সাড়া দিবে মনে হয় এই অবস্থায়? প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটা খুবই একটা ত্রিশঙ্ক অবস্থা যদি বলি। অভ্যন্তরীণভাবে তার এই ইরান আক্রমণের উদ্যোগটা একেবারেই গ্রহণযোগ্য হয়নি। 27% লোক এটাকে সাপোর্ট করছে, খুবই নিচের দিকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2-3 দিন ধরে যেসব জিনিস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সার্ভে থেকে, তাতে মনে করা হচ্ছে যে এখনই যেটা দেখা যাচ্ছে যে যদি নির্বাচন হয় তাহলে কংগ্রেসের 2 কক্ষ, হাউস নিম্নকক্ষ ও সিনেট উচ্চকক্ষ, 2 জায়গাতেই রিপাবলিকানরা মেজরিটি হারাবে। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য খুবই একটা খারাপ খবর। তার কারণ হলো এই যুদ্ধের ফলে যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তেলের দাম বেড়ে যাচ্ছে। এর কারণ অনেকে, এটা আমি জাস্ট একটু ক্ল্যারিফাই করে দিই, তেল যে কোনো দেশেই আমরা ব্যবহার করি, এটা একটা গ্লোবাল মার্কেট থেকে আসে। কাজে আপনার দেশে যদি আপনি বলেন যে আমি উৎপাদন করি, আমি কম দামে দিয়ে দেবো, এটা হয় না। তো কাজেই এই গ্লোবাল ইম্প্যাক্টটা হচ্ছে, এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে। যদিও তাদের এনাফ সাপ্লাই তারা আছে, তাদের রিজার্ভ সবচেয়ে বেশি রিজার্ভ, কিন্তু এটাতে দাম বেড়ে যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে যদি তেলের দাম বেড়ে যায়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা ওই দেশের রাজনীতিবিদদের জন্য খারাপ খবর। সেটার প্রতিফলন নির্বাচনে যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা হচ্ছে অভ্যন্তরীণভাবে ট্রাম্পের জন্য এটা অসুবিধার কারণ হচ্ছে এখন। দ্বিতীয় যেটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র এই বর্তমান বিশ্ব ব্যবস্থাটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এবং তার অন্যতম অনুষঙ্গ হচ্ছে নেটো, যেটাকে আমরা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তার সাথে যদি বলেন একটা দেশ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিটা জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ছিল, এটা হচ্ছে ব্রিটেন, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমও তাকে হ্যাঁ বলেনি। অন্যান্য যারা আছে, জার্মানির মতো দেশ, যারা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা উল্টো ট্রাম্পের সমালোচনাও করছে। এক্স্যাক্টলি। তো কাজেই মার্কিন ট্রাম্প এই নেটোকে ব্যবহার করতে চেয়েছিল। নেটো মিত্ররা বলে দিয়েছে, জার্মানির চ্যান্সেলর তো বলে দিয়েছেন যে এটা নেটোর যুদ্ধ না, এখানে আমাদের যাওয়ার কোনো কারণ নাই। তো কাজেই এই মুহূর্তে 10টা দেশকে তিনি অনুরোধ করেছিলেন, তার মধ্যে চীনও কিন্তু আছে। তিনি বলছেন, চীন, জাপান, সাউথ কোরিয়া, বলছেন যে এরা তেল এখান থেকে বেশি পায়, তেল যেহেতু এদের জন্য বেশি আসে, আমাদেরকে সাহায্য করে এটাকে চালু রাখবার জন্য। তারাও কিন্তু কেউ সাড়া দেয়নি। তার অর্থ হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবেই সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধে গেছেন, এবং এখন যেই কারণে কেউ তার পাশে এসে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু শুধু এই ইরান যুদ্ধের জন্য না, আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি হবে তার একটা আগাম চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা ট্যারিফ অ্যান্ড আদার্স যেগুলো আমরা জানি, এখন বিশ্ব ওনাকে বাদ দিয়ে কিভাবে থাকা যায় এটাও চিন্তা করছে। এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু তারও একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় বললেন। ট্রাম্প খুব টেরিবল অবস্থায় আছেন আপনি বলছিলেন, এবং পরবর্তী যে বিশ্ব পরিস্থিতি কেমন হবে সেটি আপনি বলতে যাচ্ছিলেন। একটু আমাদেরকে যদি বলেন যে সেই চিত্র কেমন দেখতে পাচ্ছেন। বা এখন ধরেন আমি ইরান যুদ্ধটাই যদি বলি, 2টো অপশান এখন মনে হচ্ছে চিন্তার মধ্যে রাখা যায়। একটা হচ্ছে ট্রাম্প যদি বুঝে থাকেন যে এখন আমাকে পিছিয়ে আসবার ছাড়া কোনো উপায় নেই, কারণ এই যদি এই হরমুজ প্রণালী বন্ধ থাকে, তার অর্থ দাঁড়াবে যদি আর 1 মাস হরমুজ প্রণালী বন্ধ থাকে, ইরান বলেছে $200 তেলের ব্যারেল হবে, চলে যাবে। $200 লাগবে না, $150 হলেই গুড এনাফ। বিভিন্ন দেশে আপনি রাজনৈতিকভাবে বিক্ষোভ হবে, মানুষ আর্থিক, গ্লোবাল ইকোনমি স্লো ডাউন করে যাবে, নানান রকমের জটিল, আমরাও তো ক্ষতিগ্রস্ত, আমরা সবাই সারা পৃথিবী। তো কাজে এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলে সারা পৃথিবী তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্লেম করবে। এখন সে অবস্থায় যদি তিনি না যেতে চান,
তাহলে এই মুহূর্তে পিছিয়ে আসতে পারেন। তিনি বলতে পারেন যে আমি ইরানের স্থাপনা ধ্বংস করেছি, নেতাদের মেরে ফেলেছি, আমার লক্ষ্য অর্জন হয়ে গেছে, কাজেই এখন আমি আর যুদ্ধ বন্ধ করলাম, শান্তির জন্য। হ্যাঁ, তাতে করে তিনি মুখ রক্ষাটা করতে পারবেন। যদি সেটা না করেন তাহলে তাকে এসকালেট করতে হবে, অর্থাৎ তাকে এখন যুদ্ধ বাড়াতে হবে। কীরকম হতে পারে? একটা হচ্ছে খার্গ আইল্যান্ড যেটা আছে ইরানে, সেটা তিনি দখল করতে পারেন। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 2200 মেরিন এক্সপেডিশনের ফোর্স রেডি হচ্ছে তারা আসবার জন্য। তো সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে খার্গ আইল্যান্ড দখল করার জন্য চেষ্টা করতে পারেন। গতকালও তিনি প্রেস কনফারেন্সে এই কথাটাই বলেছেন, খার্গ আইল্যান্ডের কথা। এখন যদি সেটা দখল করেন তাহলে কি দাঁড়াবে? এটা দখল করতে গেলে আপনি ইরানের ভূমি দখল করতে হবে খানিকটা, ইরানের অনেকটা ইনফ্রাস্ট্রাকচার আপনাকে আরও ধ্বংস করতে হবে, মানে যুদ্ধটাকে আপনি আরও বাড়াতে হবে। এখন কথা হলো যে আপনি এটা বাড়িয়েই কি সমস্যার সমাধান করতে পারবেন? জাহাজে 300 বা 700 জাহাজ আটকে আছে কিন্তু ভেতরে, পারস্য উপসাগরের ভিতরে। এখন এই জাহাজগুলোকে যদি আপনি ছাড়িয়ে আনতে হয়, জাহাজ তো আর এমনিতে বললে আসে না, এটার জন্য ইন্স্যুরেন্স আছে, মানুষের নিরাপত্তা আছে, যারা জাহাজে তেল আনে তাদের আগ্রহের ব্যাপার আছে। এই প্রক্রিয়াটা চালু রাখবার বা এটাকে বন্ধ করার জন্য বা ডিজার্ভ করার জন্য ইরান একটা মিসাইল দিলেই তো হলো। একটা মিসাইল যদি একটা জাহাজের উপর পড়ে, বাকি জাহাজগুলো তো আর আসবে না। তার অর্থ হচ্ছে যে আপনি এই রাস্তায় যদি হাঁটেন, এসকালেশনের রাস্তায়, তাহলে অনিশ্চিত রাস্তা, এবং সেখানে হরমুজ প্রণালী আপনি চালু রাখবার কোনো গ্যারান্টি নাই। কতদিনে হবে সেটাও কেউ জানে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সিদ্ধান্ত নিতে হবে, ইসরায়েলকেও তাই, সাথে সাথে, যে তারা কি এখন যুদ্ধ বন্ধ করবেন নাকি যুদ্ধ আরেকটু বাড়াবেন। এখন যদি বাড়ায় সেখানে কি ঘটবে সব বলা মুশকিল। এবং ইতিমধ্যেই ইরান হুমকি দিয়ে রেখেছে যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা বা আস্তানা যেগুলো আছে, ব্যাংক, কর্পোরেট অফিসে, সেগুলোর উপর তারা আক্রমণ করতে পারে। তো কাজে এটা একটা, এবং ইরানে প্রচুর উপসাগরীয় অঞ্চলে প্রচুর মার্কিন নাগরিকও তো আছেন। তো কাজেই এই জায়গায় একটা ভয়ঙ্কর অবস্থার সামনে। এটা হলো এই ইরান যুদ্ধ নিয়ে। এবার যদি বাইরের পৃথিবীতে আসেন, ইউরোপের সাথে, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা একটা বিশ্ব কাঠামোর অংশ হিসেবে দেখতাম। ইউরোপ এখন বলে দিচ্ছে যে আমি আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকতে আগ্রহী নই, এবং ইউক্রেনিয়ান যুদ্ধ নিয়ে কিন্তু ইউরোপ ইতিমধ্যেই তারা নিজেদের সক্ষমতা বাড়াবার জন্য সচেষ্ট হচ্ছে। তাহলে কি দাঁড়াবে এখানে? তো যারা চিন্তা করেন, বিশ্লেষকরা বলছেন, একটা পৃথিবী হবে মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, আরেকটা পৃথিবী হবে ইউরোপ কেন্দ্রিক, আরেকটা পৃথিবী হবে চীন, রাশিয়া, এই অঞ্চল কেন্দ্রিক। বিশ্ব 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা যারা আছি তাদের জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় থাকতে চাই। আমরা আমেরিকা না ইউরোপ না চীন, কোন দিকে আসলে আমরা আমাদের স্বার্থ যেখানে থাকবে সেই জায়গায় থাকবো। আমরা তো সব দিকেই আছি, সব দিকে সেটাও করতে পারবো।